স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর সরলরেখা নিয়ে আলোচনা করছিলাম, তার বাকি অংশ পড়ব। তো সরলরেখা এরকম একটা সরলরেখা আছে যেটা এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে কিছুটা দৈর্ঘ্য কেটে নিচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে সরলরেখার ইকুয়েশন আমরা কি করে নির্ণয় করব? এক্ষেত্রে আমি লক্ষ্য করো, তোমাদের জন্য আমি একটা সরলরেখা ড্রয়িং করছি। দেখো এই সরলরেখাটি সাপোজ এক্স অক্ষ থেকে এটা মূলবিন্দু থেকে এই যে এক্স অক্ষ, এখান থেকে সাপোজ এ দৈর্ঘ্য ছেদিত করে এবং ওয়াই অক্ষ থেকে কতটা দৈর্ঘ্য ছেদ করে, বি একক দৈর্ঘ্য সাপোজ ছেদ করে নেয়। তাহলে এক্ষেত্রে সরলরেখাটির, অর্থাৎ এই যে সরলরেখা আমরা সাপোজ এটার নাম দিয়ে দিলাম এ বি সরলরেখা, অর্থাৎ এক্স অক্ষকে বি বিন্দুতে এবং ওয়াই অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে। এই সরলরেখার আমরা সমীকরণ কি করে নির্ণয় করব? তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা আরবিটারি পয়েন্ট সরলরেখার ওপর ধরে নিতে হবে এবং এই আরবিটারি পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই। আমরা যে কোনো, এবার একটা কথা বলা দরকার, এই আরবিটারি পয়েন্টে যেখানে খুশি অবস্থান করতে পারে, এই সরলরেখার যেখানে খুশি অবস্থান করতে পারে। এবার আমরা কি করব, এই আরবিটারি পয়েন্ট থেকে এক্স অক্ষের ওপর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা ড্রয়িং করব এবং এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্রয়িং করবার পরে আমরা কি করব, বিভিন্ন বিন্দুগুলো নামকরণ করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এক্ষেত্রে লক্ষ্য করো, আমি এই বিন্দুটার নাম সাপোজ দিলাম, এটা নাম দিলাম পি বিন্দু এবং এই বিন্দুটার নাম আমরা কি বিন্দু দিলাম। এবার যদি আমরা দেখি অঙ্কটাতে, তুমি খেয়াল করো, এই যে পি কিউ বি এবং এ ও বি, আমি বলতে চাইছি ট্রায়াঙ্গেল এ ও বি সদৃশ ট্রায়াঙ্গেল পি কিউ বি, বুঝতে পারছো তোমরা? তো এই দুটো সদৃশকোণী ত্রিভুজ হওয়ার কারণে সদৃশকোণিতার ধর্ম আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে লক্ষ্য করো, আমাদের এক্ষেত্রে বড় বাহুটা, অর্থাৎ এক্ষেত্রে এই বাহুটা, এর দৈর্ঘ্যটা এ, আর আমাদেরকে এই পি বিন্দুতে যদি পৌঁছাতে চাই, এক্স অক্ষ বরাবর আমাদের কত দৈর্ঘ্য এগোতে হবে, আমাদের এক্স একক এগোতে হবে, তারপরে কতটা উপরে উঠতে হবে, ওয়াই একক দৈর্ঘ্য আমাদেরকে উপরে উঠতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই দৈর্ঘ্যটাকে আমরা এক্স একক হিসেবে চিহ্নিত করতে পারি এবং এই দৈর্ঘ্যটাকে আমরা ওয়াই একক হিসেবে চিহ্নিত করতে পারি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, আমরা যে দুটো সদৃশকোণী ত্রিভুজ নিয়েছি সেখানে আবার ফিরে আসি। তো ছোট সদৃশকোণী ত্রিভুজটার এই বাহুটার দৈর্ঘ্য কত, অর্থাৎ কিউ বি, এই বাহুটার দৈর্ঘ্য তোমরা একটু ভাবলেই পেয়ে যাবে যে এই দৈর্ঘ্যটা হচ্ছে এ মাইনাস এক্স। টোটাল এখান থেকে এই পর্যন্তটার দৈর্ঘ্য হচ্ছে এ, তার থেকে আমরা এক্স একক বাদ দিয়ে দেবো, তাহলে আমরা কিউ বি দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। এবার তুমি দুটো সদৃশকোণী ত্রিভুজের ধর্ম থেকে চলে আসো, আমরা যেটা লিখতে পারি যে কিউ বি ডিভাইডেড বাই, অর্থাৎ এই বাহুটার সঙ্গে কোন বাহুটার, বড় বাহুটা অর্থাৎ ও বি। ওকে, এটা কিউ বি। ওকে, এবার তার সঙ্গে আমরা কি নেব, এই বাহুটা, অর্থাৎ এই বাহুটা হচ্ছে কত, এই বাহুটা হচ্ছে ওয়াই মানে হচ্ছে পি কিউ ডিভাইডেড বাই, আমরা কি লিখতে পারি যে এও। এবার আমরা বাহুগুলোর মান পরপর বসিয়ে দিই। দেখো কিউ বি মানে কত, কিউ বি মানে তোমরা দেখতে পাচ্ছ কিউ বি মানে আমরা লিখেছি এ মাইনাস এক্স, তাহলে এখানে আমরা লিখবো এ মাইনাস এক্স। আর ওবির মান আমরা লিখতে পারি কত, ওবির মান আমরা লিখবো হচ্ছে এ একক। আর এদিকে পিকিউ এর মান হচ্ছে ওয়াই, আর ও এ অর্থাৎ এই দৈর্ঘ্যটা টোটালটা হচ্ছে বি। এবার আমরা ফাইনালি যে দেখো, এটাকে আমরা এ দিয়ে ভাগ করব, তাহলে 1 পাবো, আর এক্সকে এ দিয়ে ভাগ করলে আমরা ওই আকারে এটাকে লিখে রাখবো। তো ফাইনালি আমরা যেটা পেলাম হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এটা প্লাস চিহ্ন, ইকুয়াল টু 1। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, এটা কিন্তু সেই সরলরেখার ইকুয়েশন যে সরলরেখাটা এক্স অক্ষ থেকে এ একক দৈর্ঘ্য ছেদ করে নেয় এবং ওয়াই অক্ষ থেকে বি একক দৈর্ঘ্য ছেদ করে নেয়। তো এই ধরনের সরলরেখার ইকুয়েশন আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তো পরবর্তী পার্টে চলে আসছি। পরবর্তী পার্টে আমরা দেখতে পাচ্ছি যে সরলরেখার অভিলম্ব আকারটা কেমন হয়। এবার সরলরেখার অভিলম্ব আকার আমাদেরকে দেখাতে গেলে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে কি কি ইনফরমেশান দেওয়া থাকবে। ফার্স্টে একটা সরলরেখা আমি তোমাদের জন্য ড্রয়িং করলাম। এবার দেখো, এই সরলরেখার ওপর সাপোজ মূলবিন্দু থেকে একটা অভিলম্ব দেওয়া আছে, অর্থাৎ মূলবিন্দু থেকে সরলরেখার ওপর যদি আমরা লম্ব অঙ্কন করি, এই লম্বটার দৈর্ঘ্যটাকেই আমরা অভিলম্ব বলছি। সাপোজ এখানে আমরা এটাকে নাম দিয়ে দিলাম এন। ওকে, এবার এই ও এন এর দৈর্ঘ্যটা হচ্ছে পি একক। কত একক? পি একক। এবার তুমি লক্ষ্য করো, আমরা এই যে অভিলম্বটা,
এটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে? যদি আলফা কোণ উৎপন্ন করে তাহলে আমরা কি এই সরলরেখার ইকুয়েশন বার করতে পারি কি না আমরা দেখব। তাহলে আলটিমেটলি আমাদের কি দেওয়া রয়েছে, যে দেওয়া রয়েছে অভিলম্বের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্লাস কি দেওয়া রয়েছে, অভিলম্বটি যে কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সঙ্গে সেই দুটো ইনফরমেশন দেওয়া রয়েছে। তো এরকম ইনফরমেশন দেওয়া থাকলে বলছে যে তুমি এই সরলরেখাটির সমীকরণ নির্ণয় করে দেখাও। অর্থাৎ আমি সরলরেখাটার সাপোজ এক্স ও ওয়াই অক্ষকে, এক্স অক্ষকে বি বিন্দুতে, ওয়াই অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো তুমি লক্ষ্য করো, আমরা যদি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে চিন্তা ভাবনা করি, এই সমকোণী ত্রিভুজটাই যদি আমরা সাপোজ কস অ্যাপ্লাই করি, অর্থাৎ কস আলফা। দেখো কস আলফা মানে কি লিখতে পারো, কস আলফা ইজ ইকুয়াল টু, দেখো কস আলফা মানে যেখানে ভূমির সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেটাই হচ্ছে ভূমি, অর্থাৎ যে কোণটা উৎপন্ন হচ্ছে অতিভুজের সঙ্গে যে বাহুটা, এটাকেই আমরা কি লিখবো, এটাকেই আমরা ভূমি হিসেবে চিহ্নিত করব। এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ ওবিটা হচ্ছে অতিভুজ। তাহলে এক্ষেত্রে লেখো কস আলফা, তুমি যদি লেখো তাহলে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে পি, আর অতিভুজ হচ্ছে যেটা হচ্ছে ওবি। এবার এখান থেকে তুমি ওবির মানটা নির্ণয় করো। ওবির মানটা কত? ওবি ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কস আলফা। ওকে, একই রকমভাবে তুমি দেখো এই কোণটা যদি আলফা হয় তবে এই কোণটা আলফা। আচ্ছা কি করে হলো একটু দেখি আমরা। দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ যোগফল কত? 90 ডিগ্রি। আবার দেখো এই কোণটা আর এই কোণটা যোগফল কিন্তু 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান। তো লক্ষ্য করো এই ত্রিভুজটার উপর, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজটার উপর যদি আমরা সাইন আলফা আরোপ করি, তাহলে সাইন আলফা মানে কত? সাইন আলফা মানে কি লিখতে পারি, দেখো এই এই অতিভুজের সঙ্গে যে কোণটা করছে সেটাকেই আমরা কি লিখবো, একটু আগে বললাম, আমি বোঝালাম যেটাকে ভূমি। তার মানে এটা হচ্ছে লম্ব। এক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এটা কিন্তু লম্ব। তাহলে সাইন আলফা মানে লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানে ও এ। এখান থেকে তুমি ও এর দৈর্ঘ্যটা বের করে রাখো, তাহলে ও এ ইকুয়াল টু কি হচ্ছে, পি বাই সাইন আলফা। তাহলে আমরা ও এর দৈর্ঘ্য বার করে রাখলাম, ও বির দৈর্ঘ্য বার করে রাখলাম। এবার দেখো তোমাদের একটু আগেই যেটা শিখলে যে একটা সরলরেখা এক্স অক্ষ থেকে দেখো এখানে কতটা দৈর্ঘ্য ছেদ করেছে, ওবি। তাহলে সেই সরলরেখার সমীকরণ কি হবে, এক্স বাই ওবি প্লাস ওয়াই বাই, দেখো এখানে কতটা দৈর্ঘ্য ছেদ করেছে, এও ইকুয়াল টু 1। এই সমীকরণটা একটু আগেই তোমরা শিখলে। তাহলে এখানে আমরা জাস্ট ওবি এবং ও এর মানটা বসিয়ে দেবো। তাহলে ওবি ইকুয়াল টু আমরা লিখবো পি বাই কস আলফা প্লাস ওয়াই ডিভাইডেড বাই পি বাই সাইন আলফা ইকুয়াল টু 1। এবার ফাইনাল লাইনটা আমি করছি, দেখো এক্স কস আলফা যোগ ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে এটা হচ্ছে সেই ধরনের সমীকরণ, সেই ধরনের সরলরেখার সমীকরণ যে সরলরেখাটিতে কি দেওয়া থাকবে, মূল বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব দেওয়া থাকবে, অর্থাৎ অভিলম্বের দৈর্ঘ্য দেওয়া থাকবে, এবং ওই অভিলম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা দেওয়া থাকবে, কোণটার মান দেওয়া থাকবে। এই ধরনের ক্ষেত্রে আমরা সরলরেখার সমীকরণ যেটা পাবো সেটা হচ্ছে এটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই ধরনের থিওরিগুলো বারবার প্র্যাকটিস করবে। তো এর পরবর্তী পার্টে চলে আসছি। পরবর্তী পার্টে যে সিমেট্রিক ফর্ম অফ এ স্ট্রেট লাইন, একটা সরলরেখা সিমেট্রিক ফর্ম বলতে কি বোঝায়। তো দেখো কোনো একটা সরলরেখা আমি যদি ড্রয়িং করি, দেখো তোমাদের একটু আগে না আগের ক্লাসে তোমরা শিখেছো যে সাপোজ কোনো একটা যদি আমি এরকমভাবে সরলরেখা ড্রয়িং করি, সরলরেখাটার উপর সাপোজ দুটো বিন্দু দেওয়া রয়েছে, একটা হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু এবং আর একটা বিন্দু সাপোজ x1 কমা y1 বিন্দু। এই ধরনের যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে সেই সরলরেখাটার সমীকরণ আমরা কি করে নির্ণয় করব। সাপোজ এটার যে থিটাটা, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু আমরা এম লিখি জেনারেলি, তাই তো। তাহলে এই ধরনের সরলরেখার ইকুয়েশন আমরা শিখেছি, আগেই আমরা থিওরি ক্লাসে শিখেছি যে y মাইনাস y1 ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস x1। ওকে, এইবার আমরা জাস্ট কি করব তোমরা একটু খেয়াল করো, y মাইনাস y1 ইকুয়াল টু, এখানে ট্যান থিটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা এই আকারে লিখতে পারি, ইন্টু এক্স মাইনাস x1। ওকে,
এবং ফাইনাল লাইনটা আমি এখানে লিখছি, তুমি লক্ষ্য করো এই সাইন থিটাটাকে এর নিচে নিয়ে আসবো। তাহলে y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কস থিটা। ওকে, এবার তুমি দেখো এইটাই হচ্ছে সেই সরলরেখার সিমেট্রিক, অর্থাৎ এই সরলরেখাটি সিমেট্রিক ফর্ম, যেখানে দেখো এক্স ওয়াই একটা আরবিটারি পয়েন্ট, এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট, অর্থাৎ ফিক্স পয়েন্ট। এই ধরনের পয়েন্টগুলোকে সামান্য সাধারণভাবে এইভাবে লেখা হয়ে থাকে, 2,3 এইভাবে লেখা হয়ে থাকে। তো এবার দেখো ফাইনাল লাইনে আমরা যদি এই ব্যাপারটা সংযোজন করি, বর্গ করে সংযোজন করি, তাহলে আমরা কি লিখতে পারি? তো লক্ষ্য করো, বর্গ করছি তারপরে সংযোজন করছি, তাহলে এবং তার যদি আমরা রুট ওভার নিই, তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি দেখো y মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার যোগ এক্স মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা তার রুট। ওকে, তো লক্ষ্য করো এই যে ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বের ফর্মুলা। তো এটাকে এই ডিস্টেন্সটাকে যদি আমরা আর একক দৈর্ঘ্য, এটা যদি আর একক বলি আমরা, তাহলে আমরা লিখতে পারি আর সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা মানে 1, তার রুট করলে 1ই হয় আলটিমেটলি, তার মানে আমরা এটাকে আর হিসেবে লিখতে পারি। তো ফাইনাল লাইনে আমরা সিমেট্রিক ফর্ম এইভাবে শিখলাম যে y মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু আর। তাহলে সিমেট্রিক ফর্ম আমরা কোনো একটা সরলরেখার সিমেট্রিক ফর্ম আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এর পরবর্তী অংশে চলে আসি। লক্ষ্য করো এখানে বলেছি কোনো একটা সরলরেখাকে, অর্থাৎ আমি এই সরলরেখার সাধারণ সমীকরণটাকে বেছে নিয়েছি, যেটা হচ্ছে যে এ এক্স যোগ বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই সরলরেখাকে প্রবণতা ছেদিতাংশ আকারে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? প্রবণতা ছেদিতাংশ আকার বলতে কি বোঝাও? প্রবণতা ছেদিতাংশ আকার বলতে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ধরনের সমীকরণকে বোঝায়, যেখানে এমটা হচ্ছে সরলরেখার প্রবণতা এবং সিটা হচ্ছে ছেদিতাংশ। অর্থাৎ কোনো একটা সরলরেখা যদি আমরা ড্রয়িং করি, তোমরা লক্ষ্য করো এইভাবে যদি আমরা এটাকে ড্রয়িং করি, সরলরেখাটি সাপোজ এটা হচ্ছে থিটা, তাহলে প্রবণতা মানে হচ্ছে এম ইকুয়াল টু ট্যান থিটা, তোমরা আগের ক্লাসেই দেখেছো। আর এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ, এটা হচ্ছে সি একক। আমি আরেকবার এটাকে রিভাইজ করে দিলাম যাতে তোমাদের সহজে মনে পড়ে যায়। এটাই হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার। ওকে, প্রবণতা এবং অ্যাকচুয়ালি ছেদিতাংশ বলতে বোঝায় ওয়াই অক্ষের ছেদিতাংশ আকার। ওকে, তো এইবার দেখো এই সরলরেখাটাকে আমরা কিভাবে এই প্রবণতা ছেদিতাংশ আকারে পরিণত করব। তো দেখে নিই, এইটা হচ্ছে সরলরেখার সাধারণ ইকুয়েশন। তো আর কিছুই না, আমরা এটাকে সিম্পল, আমি একটু অন্য কালি ব্যবহার করছি। তুমি এখানে লক্ষ্য করো, এখানে আমরা লিখছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে বি ওয়াই ইকুয়াল টু লিখতে পারি মাইনাস এ এক্স মাইনাস সি, এবং ফাইনাল লাইনটা এখানে তুমি লক্ষ্য করো ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই বি, এটা এ, ওকে, এ ইন্টু এক্স মাইনাস সি বাই বি। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অর্থাৎ এই যেখানে এম হচ্ছে, এখানে আমরা এটাকে সি ড্যাশ হিসেবেও চিহ্নিত করতে পারি। তো তাহলে এম হচ্ছে যেখানে হচ্ছে মাইনাস এ বাই বি, অর্থাৎ কোনো সরলরেখা যদি এইভাবে দেওয়া থাকে, তুমি একদম ডাইরেক্টলি তার প্রবণতা কিন্তু এইভাবে বের করতে পারো। এবং ওয়াই অক্ষকে যে ছেদ করবে তার দৈর্ঘ্যটা হচ্ছে, তুমি সেটাও সহজেই বের করতে পারো, সেটা হচ্ছে সি বাই বি একক, এটা একক হিসেবে লিখতে পারো। তাহলে ধরো এই আকারে তোমাদের সরলরেখা দেওয়া হলো যে 5x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এই ধরনের সরলরেখা তুমি প্রবণতা সহজেই বার করতে পারবে। প্রবণতা ইজ ইকুয়াল টু কত? এখানে তুমি প্রবণতা বলে লিখতে পারো, প্রবণতা দ্যাট ইজ এম ইকুয়াল টু কত লিখতে পারো? যে মাইনাস এ বাই বি। এ মানে হচ্ছে এটা, কেন কি এটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এই ফর্মে রয়েছে, মাইনাস এ বাই বি অর্থাৎ মাইনাস 5/3। এবং একইভাবে তোমরা কিন্তু সি অর্থাৎ ওয়াই অক্ষকে যে দৈর্ঘ্য ছেদিতাংশ সেতু উৎপন্ন করবে সেটা কিন্তু নির্ণয় করতে পারো। তো যাই হোক, এর পরবর্তী পার্টে চলে আসছি। পরবর্তী পার্টে আমরা দেখো এই ধরনের সরলরেখা অর্থাৎ সরলরেখার সাধারণ সমীকরণকে কি করে আমরা অভিলম্ব আকারে পরিণত করতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এই ধরনের সরলরেখার ইকুয়েশন আমরা দেখো আমি কিভাবে লিখছি, এটা আমরা সহজে লিখছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। আমরা রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো।
তার আগে একটু লক্ষ্য করো, আমি এটাকে ax প্লাস by ইকুয়াল টু মাইনাস সি আকারে লিখতে পারি, এবং এরপর রুট ওভার স্কোয়ার যোগ বি স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করি, আমরা ডাইরেক্টলি এটাকে লিখছি যে a বাই রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি বাই রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। ওকে, তো এইবার এক্ষেত্রে লক্ষ্য করো, এটা হচ্ছে সেই কস আলফা, অর্থাৎ আমি বলতে চাইছি এক্স কস আলফা যোগ ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এই ফর্মে রয়েছে। এবার তুমি লক্ষ্য করো পিটা কি ছিল, আমরা যদি সরলরেখাটাকে আরেকবার ড্রয়িং করি, এখানে দেখো পিটা ছিল এই মূল বিন্দু থেকে এর দূরত্বটা। ওকে, তাহলে মূল বিন্দু থেকে দূরত্বটাকে আমরা কি লিখতাম, পি। তাহলে এক্ষেত্রে তুমি লক্ষ্য করো পি ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার তোমাদের মনে হতে পারে স্যার দূরত্ব তো কখনো ঋণাত্মক হতে পারে না, তো তুমি কিন্তু এটা অলওয়েজ এর ধনাত্মক মানটা নেবে। কারণ কি, এক্ষেত্রে যখন সি ঋণাত্মক তখন এই ফর্মুলা অ্যাপ্লাই হবে, সি যখন ধনাত্মক, সি এর মানটা যখন ধনাত্মক হবে তখন কিন্তু এই ধনাত্মকের জন্য এখানে একটা নেগেটিভ সাইন, অর্থাৎ যে দৈর্ঘ্যটা তুমি পাচ্ছ সেই দৈর্ঘ্যটা নেগেটিভ জেনারেট হবে। তো আমরা কেবলমাত্র ধনাত্মক মানটাকে নেব, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। আর এখান থেকে তুমি লক্ষ্য করো এই যে প্রবণতাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোন প্রবণতা, না আমি ভুল বললাম, এটা অবিলম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটি উৎপন্ন করছে সেই কোণটি যদি আলফা হয়, তাহলে তুমি আলফার মান অর্থাৎ কস আলফার মান বা সাইন আলফার মান তুমি সহজে লিখতে পারো। তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভালো করে খেয়াল করো, কস আলফা ইজ ইকুয়াল টু এ বাই রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। দেখো তুমি এখান থেকে কিন্তু এটা পেলে, এটাকে ট্যালি করো, এই দুটো সমীকরণকে যদি তোমরা একটু তুলনা করো, ট্যালি মিনস তুলনা যদি করো, তাহলে কস আলফা ইকুয়াল টু এটা লিখতে পারো। তাহলে সেখান থেকে তুমি আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারো কস ইনভার্স এ বাই রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা সেখান থেকে অর্থাৎ সেই প্রবণতা নিয়ে আবার ভুল বললাম, সেই অবিলম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটি উৎপন্ন করবে সেই কোণটি তোমরা কিন্তু নির্ণয় করতে পারছো। তো এর পরবর্তী পার্টে চলে আসি, যে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে। আচ্ছা, এক্ষেত্রে আমি দুটো সরলরেখাকে আমি লিখে নিচ্ছি, ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 একটা সরলরেখার সমীকরণ। আর একটা সরলরেখার সমীকরণ লিখছি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এরকম যদি সরলরেখার সমীকরণ হয়, দুটো সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, যেখানে a b c অর্থাৎ a1 b1 c1 এবং এরা সকলেই হচ্ছে কি ধ্রুবক পদ। ওকে, ধ্রুবক সংখ্যা। তো এই ধরনের এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস, ভালো করে খেয়াল করো, কে একটা ধ্রুবক ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সেই সরলরেখাটার ইকুয়েশন, যেই সরলরেখাটা এই দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলতে চাই, একটা সরলরেখা যদি আমরা ড্রয়িং করি, সাপোজ এই একটা সরলরেখা এবং আরেকটা সরলরেখা আমি ড্রয়িং করছি, সাপোজ এই সরলরেখাটা। তো এই সরলরেখাটা এটা দ্বারা প্রকাশ করছে ধরো, আর যে ব্লু কালির যে সরলরেখাটা সেটা সাপোজ এটা দ্বারা প্রকাশিত হচ্ছে। এবার আমাদের কোশ্চেন হচ্ছে, আমাদের যে কোশ্চেনে নির্ণয় করতে দিয়েছে যে এই যে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা এবার দেখো ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করছি। সেই ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে, আমরা দেখো এটা অজস্র সমীকরণ হতে পারে, তাই না? এই বিন্দুগামী প্রচুর সমীকরণ হতে পারে, তাই তো? তো এইবার তুমি লক্ষ্য করো কে এর বিভিন্ন মানের জন্য, এই কে এর বিভিন্ন মানের জন্য, কে এর মানে 1 হতে পারে, 2 হতে পারে, -1 হতে পারে, তো আমরা বিভিন্ন মানের জন্য এরকম আমরা অজস্র সমীকরণ কিন্তু আমরা পাবো, যেটা এই বিন্দু দিয়ে যাবে। বোঝা গেল? তো এর পরবর্তী পার্টে আমরা দেখছি যে তিনটি সরলরেখা সমবিন্দু কিভাবে আমরা বুঝবো। তিনটি সরলরেখা যে সমবিন্দু, এটা আমরা কিভাবে বুঝবো? তো তিনটি সরলরেখা সমবিন্দু প্রমাণ করতে গেলে ফার্স্টে দুটো সরলরেখা আমাদের সমাধান করতে হবে। তো কিভাবে একটু দেখি, সাপোজ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 একটা সরলরেখা, এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 এটার একটা সরলরেখা, এই একটা সরলরেখা এবং এই একটা সরলরেখা। এই সরলরেখার ছেদবিন্দু বার করব। ছেদবিন্দু মানে কি? ছেদবিন্দু হচ্ছে আমাদেরকে এই দুটোকে সমাধান করব, x এর একটা মান বার করব, y এর একটা মান আমাদের বেরোবে। অর্থাৎ এই সরলরেখা দুটো যদি পরস্পরকে ছেদ করে, এই সরলরেখা দুটি পরস্পরকে যদি ছেদ করে, তো আমরা কি নির্ণয় করব? আমরা জাস্ট এই পয়েন্টটা নির্ণয় করব।
ঠিক আছে। এবার দেখো তৃতীয় সরলরেখাটা যদি আমরা ড্রয়িং করি, সাপোজ এটা হচ্ছে তৃতীয় সরলরেখা। তো তিনটি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে, দেখো এই দুটো ছেদবিন্দু যদি এই সরলরেখাটার ওপর অবস্থান করে, আমরা কি করব, এই দুটো সরলরেখার অর্থাৎ এই সরলরেখাটির এবং এই সরলরেখাটির ছেদবিন্দু বার করব। ছেদবিন্দু বার করা আমরা কিন্তু ক্লাস 9-এই শিখেছি যে 4 ধরনের পদ্ধতি: অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন আর পরিবর্ত। এই 4 ধরনের পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা কিন্তু এক্স আর ওয়াই এর মান বার করবে, অর্থাৎ তখন কিন্তু তুমি এই বিন্দুটাকে পেয়ে যাবে। এবার এই বিন্দুটা যেই পেয়ে গেলে, তুমি এই বিন্দুটা এই সরলরেখার সমীকরণে, অর্থাৎ আরেকটা ইকুয়েশন তোমাদের দেয়া থাকবে যে a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0, এই সরলরেখার ইকুয়েশনে কিন্তু তোমরা এই বিন্দুটাকে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার ফলে যদি ডান দিকের সঙ্গে, অর্থাৎ এখানে ডান দিকে 0 আছে, তাই যদি ডান দিকের সঙ্গে সমান হয় তখন বলবে এই বিন্দুটা এই সরলরেখাকে স্যাটিসফাই করে, অর্থাৎ এই সরলরেখার ওপরেই অবস্থান করে। তখন বলবো যে এই বিন্দুটাও তাহলে এই সরলরেখার উপরে অবস্থান করছে, অর্থাৎ তিনটে সরলরেখায় একটা সাধারণ বিন্দু আছে। অর্থাৎ এইভাবেই আমরা প্রমাণ করব যে তিনটে সরলরেখা সমবিন্দু। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।